আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডাক্তার বর গল্পের ১৯ নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলো গল্প শুরু করা যাক। খণ্ড খণ্ড মেঘ এসে জড়ো হয়েছে আকাশের বুকে, অন্ধকারে ভরিয়ে তুলছে ধরণী মাতাকে। আবার পুনরায় তা উড়ে যাচ্ছে দূর অজানায়। তবে আধার রাতে তা বোঝা খুবই কষ্টকর। সেই দূর আকাশবাণী নিষ্পলক তাকিয়ে আছে দুটো বাদামি রঙা মণিযুক্ত চোখ। তাকে ওই দূরের আকাশটার মতোই মনে হলো। দিনের বেলায় যেমন ঝলমলে রোদ উঠলে মানুষ মনে করে এই তো আকাশ মন খুলে হাসছে, তার বুকে কোনো কষ্ট জমা নেই। অথচ রাতের বেলায় হয়তো কেউ খেয়াল করেই দেখে না, কখনো কখনো মেঘ পুঞ্জীভূত হয়ে তাকে গ্রাস করে নেয়। তারও তখন কেঁদে উঠতে মন চায়। ঠিক তেমন করেই পিয়ার্সের কষ্টটা হয়তো কেউ উপলব্ধি করতে পারছে না। পারবে কি করে? কেউ হয়তো তার হাসির আড়ে থাকা কালো আধারটাকে খেয়ালই করছে না। পিয়ার্সের চোখের সামনে ভেসে উঠল বড় বড় পাপড়ি দ্বারা আচ্ছাদিত দুটি কাজল কালো আঁখি। সেই আঁখিদ্বয়ের গভীর চাহনি, মিষ্টি মধুর ন্যায় হাসিযুক্ত আরণ। বুলবুলির মতো কথা আওড়ানোর সে দৃশ্যগুলো যেন সব যেন চাক্ষুষ ঘটছে এমন মনে হলো। গ্রামে কাটানো 10টা দিন, তাদের পরিচিত হওয়া, একে অপরের সাথে কথা বলা, সময় কাটানোর মুহূর্তগুলো চোখের তারায় ভেসে উঠছে। সবকিছুই জীবন্ত হয়ে ফুটে উঠেছে। তবে সবকিছুর মাঝে একটা জিনিসকে মানতে ভীষণ কষ্ট হয়। যে মেয়েকে নিয়ে অল্প দিনের মধ্যে এত স্বপ্ন সাজালো, যাকে বউ করে নিজের ঘরে সাজিয়ে রাখার ইচ্ছে পোষণ করেছিল, সেই মেয়েটা এখন অন্য কারো ঘরণী, তাও কি তার প্রিয় বড় ভাইয়ের। এটা কি করে মেনে নেওয়া যায়? এই অমোঘ সত্য যে হলাহল শুরু, সত্যকে ধারণ করতে চাইলেই তো যেন এক লহমায় জীবনের নাশ ঘটিয়ে ফেলবে। অথচ না মেনেও উপায় নেই। ছেলেরা নাকি কাঁদে না, অথচ পিয়ার্সের যখনই ওই মানবীর কথা স্মরণ হয় তখনই তার চোখ দুটো ঝাপসা হয়ে ওঠে, যেমনটা এখনো হচ্ছে। সে বুঝতে সক্ষম তার ভাইটা ওই মানবীকে ভালোবাসতে শুরু করেছে। ভালোবাসারই কথা। মেয়েটাই তো অমন, যে কাছে থেকে মেয়েটাকে গভীরভাবে উপলব্ধি করতে পারবে, সে কখনো ভালো না বেশে থাকতেই পারবে না। যদি তার জায়গায় অন্য কোনো মেয়ে থাকতো, পিয়ার্স হয়তো তখন তার ভাইকে বলতো মেয়েটাকে মেনে নে, ভালোবাসার চেষ্টা কর। কিন্তু নিজের ভালোবাসার মানুষটিকে নিয়ে এসব কি করে বলবে, যেখানে রায়ানের একটু একটু কাছে আসাই মেনে নিতে কষ্ট হচ্ছে? সে তো আগে ভালোবেসেছিল, তাহলে সে কেন পেলে না মেয়েটাকে একান্ত নিজের করে? আর হারিয়ে ফেললেও এমন করে হারাতো যে আর কখনো খুঁজেই পেত না। কিন্তু এ কেমন হারানো যে মেয়েটাকে সর্বদা তার ভাইয়ের সাথে চোখের সামনেই দেখতে পাবে। এর থেকে তো বোধহয় মৃত্যু শ্রেয় ছিল। পিয়ার্সকে আর দুঃখ বিলাস করার সুযোগ দিল না। পকেটে থাকা ফোনটা বেজে উঠল শব্দ করে। পিয়ার্স ঘর থেকে বেরিয়ে এসে ফোনটা বের করতে দেখলো তার মা কল করেছে। কথা বলতে ইচ্ছে হলো না, তাই ফোনটা কেটে দিয়ে মায়ের উদ্দেশ্যে ছোট একটা বার্তা প্রেরণ করল। পুনরায় ফোনটা পকেটে করে রেখে নিজের পাশে দাঁড় করানো গাড়িটার পানে এগিয়ে গেল। ভেতরে প্রবেশ করে গাড়ি স্টার্ট দিতে চোখের পলকে সমস্ত নির্যাতনতা ছাড়িয়ে শহরের টিম লাইটের আলো ঝলকানি রাস্তা পেরিয়ে ছুটে গেল তার গাড়িটা শাসা বেগে। নিজের রুমের দিকে অগ্রসর হতে গিয়ে ও থেমে গেল। রায়ান পিছু ঘুরে দুটো রুম পেরিয়ে বোনের রুমের সামনে এসে স্থির হলো। দরজা আটকানো দেখে নক করো রায়ান। 5 সেকেন্ড পেরোতেই দরজাটা খুলে গেল। সম্মুখে দৃষ্টি ফেলে বোনকে দরজা খুলতে দেখে বোধহয় একটু বিরক্ত হলো। কালক্ষেপণ না করে বোনের উদ্দেশ্যে বলে উঠল, তোর ভাবিকে আসতে বল। এত রাতে নিজের ভাইকে তার ভাবিকে ডাকতে আসায় একটু অবাক হলো অর্থী। সে সন্ধ্যার ঘটনার সময় উপস্থিত না থাকলেও পরে সব শুনেছে। তার ভাবিটা মন খারাপ করে শুয়ে আছে। তার ভাবি না বলেও সে বুঝতে সক্ষম যে তার ভাবির মন খারাপ। খারাপ লাগারই কথা। তার ভাই এমন একটা কাজ করবে তা যেন কল্পনা দিত। ভাইয়ের কাজের কথা মনে করে একটু রাগ করেও ভদ্রতার খাতিরে ভাইয়ের কথা রাখতে ভাবিকে ডেকে উঠছো, ভাবি ভাইয়া তোমাকে ডাকছে। নিষাদ কাঁধ হয়ে অন্য পাশে ফিরে শুয়ে আছে। সে শুরুতেই রায়নের উপস্থিতি টের পেয়েছে, তবে কোনো নড়চড় করেনি। ওই লোকের সাথে তার কোনো কথা বলার ইচ্ছে নেই, তাই অর্থের ডাক শোনার পরেও কোনো নড়চড় দেখা গেল না তার মাঝে। রায়ান দরজা থেকেই বউয়ের পানে ভালো করে তাকালো। নিষাদ যে ঘুমিয়ে নেই তা ভালোই বুঝলো। নিষাদের নড়চড় না দেখে গম্ভীর স্বরে বলল, অর্থে তোর ভাবিকে বল আমার এখন কফি লাগবে, দ্রুত উঠে বল। নিষাদ আর এবার চুপ থাকলো না, এভাবে শুয়ে থেকে প্রত্যুত্তর করে বলল, অর্থে আপু তুমি একটা বানিয়ে দিয়ে আসবে প্লিজ। অর্থের ভাবির কথা মেনে নিয়ে সায় জানাতে চাইলো। ভাইয়ের দিকে ফিরতে তার ভাই আগেই একই স্বরেই বলে উঠল, তোর ভাবিকে বল আমার তার হাতের কফি চাই এখন। অর্থে অসহায় হয়ে ভাবির দিকে তাকাতেই সে কিছু বলার আগে নিষাদ বলে উঠল, অর্থে আপু তোমার ভাইকে বলে দাও আমার ভালো লাগছে না, আমি এখন কোথাও যাব না। অর্থে পড়ো মাইন কার চিপায়। ভাই আর ভাবির কাণ্ড দেখে হাসবে নাকি কাঁদবে তাই ভুলে গেল। ভাইয়ের দিকে তাকিয়ে আবার কিছু আওড়াবে তার পূর্বে রায়ান একটু শান্ত কণ্ঠে বলে উঠল, তাকে জিজ্ঞেস কর কি হয়েছে, ঠিক করার জন্য ডাক্তার এই বাড়িতেই আছে। অর্থে আবার ভাবিকে সুযোগ দিল না কিছু বলার। তার আগে হালকা রাগত স্বরে বলল, তোমাদের কনভারসেশন চালালে হলে নিজেদের রুমে গিয়ে চালাও, আমি এখন ঘুমাবো। রায়ান প্রত্যুত্তরে ভাবলেশীন বলে উঠল, তাহলে তোর ভাবিকে রুমে আসতে বল। নিশাদি তেজি স্বরে আগে বলে উঠল, আবু তাকে বলে দাও আমি কোথাও যাবো না, সে যেন চলে যায়। অর্থে শুধু ভাইয়ের পানে অসহায় দৃষ্টি দিল। রায়ান জোরে একটা শ্বাস নিয়ে বোনকে পাশ কাটিয়ে বউয়ের কাছাকাছি গিয়ে দাঁড়ালো। নিশাদ অন্য পাশে ফিরে শুয়ে থাকায় তা দৃষ্টিগোচর হলো না। রায়ান সেখানে দাঁড়িয়ে বউয়ের পানে দৃষ্টি রেখে বোনের উদ্দেশ্যে বলে উঠল, বোন আমার চোখ দুখানা বন্ধ কর।
ভাই কি করবে না বুঝলেও ভাইয়ের আদেশে চোখ বুঝে নিল অর্থে। এত কাছে থেকে রায়ানের কণ্ঠস্বর পেয়ে কি হচ্ছে তা দেখার জন্য পাশ ফিরতে যাবে, তার পূর্বে রায়ান অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসল, যা হয়তো নিশাদকে স্তব্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। রায়ান এক ঝটকায় বউকে কোলে তুলে নিয়ে রুম থেকে হাঁটা দিল। এমন কাজে নিশাদ সত্যি বাকরুদ্ধ হয়ে স্তব্ধ হয়ে গেল। কিন্তু যখনই বুঝতে সক্ষম হলো রায়ান কি করতে চাইছে, তখনই চিৎকার করে উঠল, এই কি করছেন, নামান আমাকে, আরে কি করছেন, নামান বলছি। ভাবির চিৎকারে অর্থি তড়িৎ চোখ মেলে তাকালো। নিজের ভাইকে এমন কাজ করতে দেখে উষ্টা খাওয়ার উপক্রম হলো অর্থির। সে শুধু ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইল, কিছু বলার মতো খুঁজে পেল না। মনে হচ্ছে সে স্বপ্নে তলিয়ে যাচ্ছে। এত বলার পরেও নামতে না দেখে নিশাদ পুনরায় চিৎকার করে বলল, ও অর্থে আপু বাঁচাও আমাকে, সবাইটাকে ডাকো প্লিজ, আমি কোথাও যাবো না, বাঁচাও। কথা শেষ হতে না হতে রায়ান ধমক দিয়ে বলল, চুপ করো বেয়াদব, নয়তো এখনই কোল থেকে ফেলে দেবো। নিশাদ তা মেনে নিলে তো সেও তেজ দেখিয়ে ঝাড়ি মেরে বলল, আমি কি বলেছিলাম আমাকে করে নি? নিজে অসভ্যের মতো কাজ করে এখন আমাকে ধমকে দিচ্ছেন, খাটাস তো। রায়ান কঠোর চাহনি নিক্ষেপ করো। ওই চাহনি দেখেই নিশাদ চুপ হয়ে গেল। এমন চাহনিতে পুনরায় অভিমানের এসে জেকে ধরো। লোকটা শুধু তার সাথে জোর জবরদস্তি করতে পছন্দ করে, আর পারে ধমকে কথা বলতে আর কঠোর চাহনি নিক্ষেপ করে চুপ করিয়ে রাখতে। বিনা কারণে তাকে একটা চর মারো, অথচ তার জন্যও লোকটার মাঝে কোনো অনুতাপ পরিলক্ষিত হচ্ছে না। নিশাদ আর কিছু বলল না, চুপচাপ করে পড়ে রইল। হাত বাড়িয়ে গলা আঁকড়ে ধরারও প্রয়োজন মনে করলো না। এতে রায়ানের রাগ হলো নাকি বিরক্ত ঠিক ঠাহর করা গেল না। সে বউকে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো, ঠিক কিচেনে প্রবেশ করে কোল থেকে নিশাদকে নামিয়ে দিল। তাকে একা রেখে সেখানে থেকে বেরিয়ে আসতেছে বলে উঠল, 10 মিনিটের মধ্যে কফি সমেত আমার রুমে দেখতে চাই আপনাকে মিসেস নওয়াজ, মাইন্ড ইট। নিশাদ একটা কফির কাপ নিয়ে রায়ানের রুমে এলো। নিশাদ দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই দেখলো রায়ান ওয়াশরুম থেকে বের হচ্ছে। শরীর ভেজা মনে হচ্ছে, তার মানে এইটুকু সময়ের মাঝেই লোকটা স্নান সেরে নিয়েছে। আজও পরনে শুধু একটা ট্রাউজার জড়ানো। নিশাদ সেদিকে আর বেশি ধ্যান দিল না, ভাবলো কাপটা রেখেই চলে যাবে। ভাবনা অনুযায়ী টেবিলে কাপটা রেখেই চলে যেতে নিল, কিন্তু এক পা বাড়াতেই রায়ান এসে একটা হাত টেনে ধরল। আর কি চাই এই লোকটা বুঝলো না। নিশাদ বাধা পেয়ে পেছনে ফিরে নতমস্তকে ধীরে স্বরে জিজ্ঞেস করল, আপনারা কিছু প্রয়োজন? তাহলে জলদি বলুন, আমি ঘুমাতে যাব। আমার তোমার সাথে কথা আছে। তৎক্ষণাৎ প্রত্যুত্তর পেয়ে নিশাদ হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, আমি ঘুমাতে যাবো, হাত ছাড়ুন। নিশাদকে হাত ছাড়াতে দেখে রায়ান বিরক্ত হয়ে জোরে এক হাঁচকা টান মেরে নিজের কাছে টেনে নিয়ে এক হাতে জড়িয়ে নিল। তবে কাছাকাছি থাকলেও শরীরের সাথে শরীরের দূরত্ব তখনও 2-3 ইঞ্চি ফাঁক। তবুও এভাবে জড়িয়ে ধরায় আর এতটা কাছে আসায় নিশাদ হক চকিয়ে গেল। কাছ থেকে উন্মুক্ত বক্ষপট অবলোকন করে আর সেখান থেকে মিষ্টি পুরুষালী স্মেল ভেসে আসায় নিশাদের দম আটকে আসার উপক্রম হলো। কিছুটা রাগও হলো নিশাদের, যে বউ বলে মানে না সে থেকে থেকে এত কাছে কেন আসে, কেন তাকে দুর্বল করে দিতে চায়। রাগে অভিমানে নিশাদের চোখ দুটো ভিজে উঠল। রায়ানের চোখে তাকানোর সাহস হলো না। শির নত রেখেই নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে বলল, আপনি কি করছেন, দূরে সরুন, আমাকে ছেড়ে দিন প্লিজ। নিশাদের অভিমান রাগ দুটোই হয়তো বুঝতে পারো রায়ান, তাই তো নিশাদ থামতে শান্ত শীতল কণ্ঠে বাক্য আরো, তুমি কি চাও আমি তোমার আরো কাছে আসি? চাইলে আমার সমস্যা নেই, হলে তোমারই সমস্যা হবে চড়ুই পাখি। কথার মানে কিছুটা উপলব্ধি করতে পেরে নিশাদ শান্ত হয়ে গেল। নড়াচড়া থামিয়ে রায়ানের চোখের পানে তাকালো, হয়তো পুরো মানেটা বোঝার চেষ্টা করার জন্য। কিন্তু নিশাদ চোখ তুলে তাকাতেই রায়ান সেই চোখের দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে সেই একই শান্ত স্বরে বলল, মুস্কানকে আমি ভালোবাসি না চড়ুই পাখি, শুধু ও কেন, অন্য কোনো নারীর অস্তিত্ব নেই আমার জীবনে, শুধুমাত্র। বাক্যটি অসমাপ্তই রাখলো। নিশাদের বুকে উচ্চাটন শুরু হলো, বাকি শেষ জানার জন্য উদ্গ্রীব হলো। তাও বোধহয় বুঝতে পারলো রায়ান। সে চোখের গভীরে ডুব দিয়ে শান্ত কণ্ঠে আওড়ালো, শুধুমাত্র আমার চড়ুই পাখি ছাড়া। নিশাদ জানে না এর মানে কি, লোকটা তাকে আদৌ মেনে নিয়েছে কিনা বা তার প্রেমে পড়েছে কিনা। আর জানতেও চাইল না। সামান্য এই সত্যটুকু নিয়ে এসে থাকতে প্রস্তুত। সামান্য এই বাক্যেই যেন তার মনকে প্রশান্তির চাদরে মুড়ে দিল। ঝাপসা চোখের কোণ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়ালো। সেই অশ্রুর পানে তাকাতেই রায়ান খেয়াল করল নিশাদের বাম গালটা রক্তিম হয়ে আছে। এটা লজ্জায় নয়, বরং তার হাতের দাবাং মার্কা চরকে। চরটা হয়তো বেশি জোরে দিয়ে ফেলেছিল। রায়ানের খারাপ লাগলো, সে হাত বাড়িয়ে কপলখানা ছুতে যাবে, তার মাকেই নিশাদ বলে উঠল, আমাকে এসব কেন বলছেন? প্রশ্ন শুনে রায়ানের মনে হলো আরেকটা থাপ্পড় মারতে। ইডিয়েট একটা। নিজেই জানতে চাইলো, নিজেই অভিমান করলো, কষ্ট পেল, আর এখন উত্তর পেয়েও জিজ্ঞেস করছে তাকে কেন বলছে। সেসব বিষয়ে কোনো উত্তর দিল না রায়ান। নিজের ডান হাঁটা নিশাদের গালে ছোঁয়ালো। মুখের উপর উষ্ণ স্পর্শ পেতে নিশাদের শরীরে শীতল স্রোত বয়ে গেল। চোখ দুটো আর স্থির রাখার সামর্থ্য হলো না। নমনীত চোখের বাণী একবার তাকিয়ে রক্তিম হাওয়া গালে চোখ রাখলো রায়ান। বৃদ্ধাঙ্গুলের সাহায্যের হালকা স্লাইড করলো। ফলস্বরূপ নিশাদের কায়া কিঞ্চিত কেঁপে উঠল। রায়ান বুঝতে পেরেও হাত সরালো না, হাতের কাজ অব্যাহত রেখে বলল, থাপ্পড়টা খুব জোরে হয়ে গিয়েছিল তাই না? সরি, এত জোরে মারা উচিত হয়নি। রায়ানের মুখ থেকে সরি শব্দটা শুনে যেমন অবাক হলো, তেমন পুরো কথাটা বুঝতে পেরে থতমত খেয়ে গেল। লোকটা আসলে কিসের জন্য সরি বললো? নিশাদ পুনরায় চোখ তুলে লজ্জা অভিমান সব ভুলে তেজি কণ্ঠে জিজ্ঞেস করে বসল,
আপনি আমাকে মেরেছেন নয় বরং জোরে মেরেছেন বলে সরি বলছেন। রায়ান মাথা নেড়ে সম্মতি জানালো। নিশাতের মুখ ভোঁতা হয়ে উঠল। সে তো ভেবেছিল রায়ান অনুতপ্ত তাই সরি বলেছে, আর এমন গম্ভীর মানুষের মুখ থেকে প্রথমবার সরি শব্দটা শোনায় খুশি হয়েছিল। কিন্তু এই লোকে তো একটু অনুতপ্ত নয়। নিশাতের ভাবনার মাঝে রায়ান প্রশ্ন জুড়ে দিল, আই থিঙ্ক শুরু থেকেই তুমি মুস্কানের বিষয়ে কিছু একটা জানো। কে কি বলেছিল তোমাকে? নিশাত যদিও জানে না তার স্বামীর বিয়ের পর দ্বিতীয় রাতটা কোথায় কাটিয়েছিল, তবুও আজ একটা বিষয় নিশ্চিত যে তার স্বামীর কারোর সাথে কোনো সম্পর্ক নেই। ডক্টর চোখই বলেছে সে একটু মিথ্যা বলেনি। তাকে না ভালোবাসে অন্তত অন্য কাউকে তো ভালোবাসে না। এটা ভেবে যেন নিশাতের আনন্দের শেষ নেই। অথচ এসবের কিছুই তার মুখে প্রকাশ পেল না। নিশাত চাইল না বাসরাতের চাচি শাশুড়ির বলা কথাটা বলে কোনো ঝামেলা করতে, তাই বলে উঠল, কেউ কিছুই বলেনি, আর আমিও কিছু জানতাম না। মিথ্যা বলে আবার থাপ্পড় খাবে স্টুপিড। বলো কে কি বলেছিল? রায়নের ধমক খেয়ে নিশাত মুখ খুলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। রায়ন একটা হতাশ শ্বাস ফেলে নিশাতকে ছেড়ে দিল। হেঁটে গিয়ে টেবিল থেকে কফির কাপটা তুলে চুমুক বসানো। এতক্ষণে তার ঠান্ডা হয়ে গেছে, তবুও খেয়ে নিল রায়ান। নিশাত ছাড়া পেতে রুম থেকে বেরিয়ে যেতে চাইলো। রায়ান এত কাছে এসেছিল ভাবতেই তার এখন লজ্জা লাগছে। এমন নয় যে স্বামী চর মারা তার খারাপ লাগেনি বা কষ্ট পায়নি। জীবনে অনেক খারাপ মুহূর্তের মধ্য দিয়ে পার করলেও বা অনেক কূটনামিমূলক বাক্য শুনে থাকলেও এই প্রথম কেউ তার গায়ে হাত তুলল, তাও তার নিজের স্বামী। এর কষ্টটা সীমাহীন, কষ্টটাও হয়েছিল ভীষণ। কিন্তু একটু আগে স্বামী কাছে এসে সরি বলে আর এমন একটা স্বীকারোক্তি শোনার পর সেই কষ্টের পরিমাণটা অনেকটা কমে গেছে। যা বাকি আছে তা হয়তো আস্তে আস্তে মিলিয়ে যাবে, আর নয়তো গোপনেই থেকে যাবে তা। নিশাদকে চলে যেতে দেখেও আর আটকালো না রায়ান, শুধু ডেকে বলল, পুনরায় শুনে রাখো, ওই মেয়ের সাথে আমার কোনো রিলেশন নেই। তাই দ্বিতীয়বার যদি এইসব নিয়ে ভুল বুঝে আমাকে ইগনোর করার চেষ্টা করেছো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম। নিশাদ মনে মনে ভেঙচি কাটলো, পেছন ফিরে আর তাকালো না, আর না তো কোনো প্রত্যুত্তর করলো। নিঃশব্দে বেরিয়ে গেল রুম থেকে। আর চোখের আড়াল হওয়ার পরেও রায়ান সেদিক পানি তাকিয়ে রইল নিষ্পলক নির্নিমেষ। সোনালি কারুকার্য শোভিত লোহার গেটটি পেরিয়ে বাড়িতে প্রবেশ করলো পিয়ার্সের গাড়িটা পার করে বাড়ির ভেতর প্রবেশ করো। বাড়িটা এখনো আলো ঝলমল করছে, হয়তো তার মা এখনো জেগে আছে। লিভিং রুমে ঢুকে ডাইনিং এর দিকে চোখ পড়তে দেখলো তার ভাবনা সত্যি। তার মা খাবার সামনে নিয়ে বসে আছে বলে ভুল হবে, কারণ তিনি টেবিলে মাথা ঠেকিয়ে বসে আছেন। পিয়ার্স কাছাকাছি এগিয়ে গিয়ে ডেকে উঠছো, আম্মু। ছেলের ডাক কর্ণকুচর হতে হাত উঁচিয়ে তাকালো আনিকা বেগম। তার চোখে মুখে ঘুমের রেশ। ছেলেকে দেখতে একটা ধমক দিল, কোথায় ছিলিস এতটা সময়? কত সময় ধরে অপেক্ষা করছি, বাড়িতে ফিরতে মন চায় না বুঝি? মায়ের শাসনপূর্ণ বাক্যগুলো শুনে পিয়ার্স আলতো হাসি ফুটিয়ে তুলল। মাকে শান্ত করতে বলে উঠল, সরি মা, একটু ব্যস্ত ছিলাম তাই লেট হলো। কিন্তু তুমি বসে অপেক্ষা করছিলে কেন? বারণ করেছিলে এভাবে অপেক্ষা করতে? তো কে করবে অপেক্ষা? বিয়েটা করিয়ে নিতে চাইবে তো কে করবে অপেক্ষা? বিয়েটা করে নিতিস, তাহলে আর আমাকে কষ্ট করতে হতো না। তোর বউকেই সব দায়িত্ব দিয়ে দিতাম। মায়ের কথাটা শ্রবণ হতেই পিয়ার্সের মুখের হাসিটা ধপ করে নিভে গেল। ছেলের মুখের পানে তাকিয়ে কথা বলায় তা আনিকা বেগমের চক্ষুগোচর হলো। তিনি ছেলেকে আরেকটু ভালো করে পরখ করেন। ছেলের চোখ দুটো লাল হয়ে আছে। তিনি এই কদিনে বেশ খেয়াল করেছে ছেলেটা তার আগের মতো হাসে না। বাড়ি ফিরে রাত করে আবার একা একাই রুমের ভেতর পড়ে থাকে, যা আগে কখনো করতো না। নিজের মাকে তীক্ষ্ণ চোখে তাকাতে দেখে পিয়ার্স সেখান থেকে চলে যেতে নিল। তখনই আনিকা বেগম ডেকে জিজ্ঞেস করো, খাবার খাবি না? না আম্মু, খেতে ইচ্ছে করছে না বলেই যেতে নিলে পুনরায় পিছু ডেকে উঠলো, তোর কি কিছু হয়েছে আব্বু? ঠিক আছিস তো? পিয়ার্স একটু থমকে দাঁড়ালো। একেই বোধহয় মা বলে। কেউ না বুঝলেও তিনি ঠিক বুঝে ফেলেছেন তার ছেলে ঠিক নেই। পিয়ার্স তার মায়ের চোখ ফাঁকি দিতেই আজকাল লেট করে বাড়ি ফিরে বা বাড়িতে থাকলেও রুমে বসে থাকে। পিয়ার্স শুষ্ক একটা ঢোক কিনে বলল, আমার আবার কি হবে আম্মু, আমি ঠিক আছি। মেনে নিতে পারলে না ছেলের কথাটা আনিকা বেগম। ছেলের চোখ মুখে বলে দিচ্ছে ছেলে তার ভালো নেই, কিন্তু কেন? মায়ের থেকে তো কিছু লুকায় না, তাহলে এখন কিছু বলছে না কেন? আনিকা বেগম আর একটা জিনিস খেয়াল করেছে যে ছেলে তার এই 2-3টা মাস একটা মেয়ের গল্প আর গুণ গাইতে গাইতে কাটিয়ে দিয়েছে, যাকে এসে আগে বিয়ে করতে চেয়েছিল। কিছুদিন যাবৎ সেই মেয়ের কথা মুখেও আনছেন না। আনিকা বেগম মেয়েটার নাম জানেন না। ছেলে সর্বদা আমার মায়াবতী বা আমার শ্যামাঙ্গিনী বলেই সম্বোধন করত, আর তিনি শুনে শুনে শুধু হাসতেন। আনিকা বেগমের হঠাৎ মনে হলো এই মেয়েকে নিয়ে হয়তো কোনো সমস্যা হয়েছে। ছেলে তখন সিঁড়ি বেয়ে সিঁড়ির শেষ মাথায় উঠে গেছে, তবুও তিনি সততা যাচাই করার জন্য জোরে বলে উঠল, পিয়ার্স, আব্বু তোর বাবা কাল ফিরছে, তাই আমি চাই দ্রুত আমরা তোর বিয়ের কথা বলতে ওই গ্রামে যাই। তোর কি ইচ্ছা বল? পিয়ার্সের পা দুটি পুনরায় স্থির হলো। সে তার মাকে এখন কি করে বোঝাবে তার শ্যামাঙ্গিনী এখন আর তার নেই? তাহলে কি করে বিয়ের কথা বলবে? সতীটা মুখে উচ্চারণ করতে যেয়ে তার বুকটা ভেঙে পড়ছে। বক্ষ জুড়ে ব্যথা অনুভব করছে সীমাহীন। তার মা যে কিছুটা হলেও আজ করতে পেরেছে এটা বুঝতে পেরে আর কিছু লুকাতে চাইল না। অবশ্য কতদিনে বা মায়ের থেকে লুকিয়ে রাখবে এসব? কষ্টটাকে বুকে চেপে ধরে চোখ মুদে এক নিঃশ্বাসে বলে উঠল, তার বিয়ে হয়ে গেছে আম্মু, সে এখন অন্য কারো ঘরে নেই, তাই তোমাদের আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই।
কথা শেষ করে মাকে আর কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে দ্রুত পায়ে চলে গেল পিয়ার্স। আনিকা বেগম সিঁড়ির গোড়ায় বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এটাই তাহলে তার ছেলের মন খারাপের কারণ? যে মেয়েকে নিয়ে এতদিন নিজের ছেলের পাগলামো দেখেছে, যে ছেলের মন মস্তিষ্ক জুড়ে একটা মেয়েই বসত গড়েছিল, সেই মেয়ের জন্য কোথাও বিয়ে হয়ে গেছে। এটা শুনে তারই কষ্ট হচ্ছে। তাহলে তার ছেলে এটা কি করে সহ্য করেছে এতদিন? আনিকা বেগমের চোখ দুটো ঝাপসা হয়ে এলো। দ্রুত গিয়ে টেবিলে রাখা খাবারগুলো ফ্রিজে তুলে রেখে উপরের দিকে ছুটল। আনিকা বেগম একজন নরম মনের শৌখিন মানুষ। স্বামী সন্তানের অঢেল সম্পত্তি থাকা সত্ত্বেও বাইরে দুটো গার্ড আর বাড়িতে হেল্প করার জন্য একটা কাজের মেয়ে ছাড়া কাউকে রাখেন না। ওনার একটাই কথা, নিজের বা নিজের লোকের কাজগুলো ওনার নিজের হাতে করতে ভালো লাগে। স্বামী কাজে ব্যস্ত থাকে, প্রায় বাড়িতেও থাকতে পারেন না। মেয়ের বিয়ে হয়েছে অনেক আগে, একমাত্র তার ছেলেটাই তার কাছে থাকে। ছেলেটাও তাকে ছাড়া কিছু বোঝে না। স্বামী আর ছেলে মেয়ে এই সবই ওনার প্রাণ। অথচ সেই ছেলে আজ এতগুলো দিন একা একা এইসব কষ্ট সহ্য করে নিচ্ছে। এটা তিনি কি করে মানবেন? ছেলের রুমে এসে ছেলেকে পেলেন না। ব্যালকনিতে পা রাখতেই দেখলো ছেলে তার আকাশপথে তাকিয়ে আছে। পোশাকটাও চেঞ্জ করেনি। দুহাত পকেটে পুরো আকাশপানে তাকিয়ে কোনো ভাবনায় মত্ত হয়ে আছে। ছেলের ভাবনা ভাঙতে তিনি ডেকে উঠল, পিয়ার্স আব্বু। পিয়ার্সকে নড়তে চড়তে দেখা গেল না, সেভাবেই দাঁড়িয়ে আছে। আনিকা বেগম ছেলের আর একটু কাছাকাছি এসে দাঁড়ালো। তখনই শুনতে পেল ছেলের ভঙ্গুর স্বর। আমার ভালোবাসার বোধহয় কমতে ছিল আম্মু, তাই আমি আমার মায়াবতীকে হারিয়ে ফেললাম। বলো, নরম মনের অধিকারী মানুষটা তার ছেলের কষ্টে আর নিজেকে ধরে রাখতে সক্ষম হলো না। চোখ বেয়ে দুঃখের অশ্রু ঝরে পড়লো। তিনি ছেলের পিঠে একটা হাত রেখে ধরা স্বরে বলল, এমন করে বলছিস কেন সোনা? আমি আমার ছেলের ভালোবাসা দেখেছি, তার ভালোবাসার কোনো কমতি ছিল না। আমি জানি আমার ছেলের মতো করে ওই মেয়েকে কেউ ভালোবাসতে পারবে না। তাহলে আমি তাকে কেন পেলাম না আম্মু? ছেলের প্রশ্ন শুনে চুপ মেরে গেল আনিকা বেগম। চোখ বেয়ে আরও দুফোঁটা অশ্রু গড়ালো। মায়ের ডাকে থেকে কোনো জবাব না পেয়ে ব্যথা দূর হাসি দিল পিয়ার্স। ভীষণ স্বরে আওড়ালো, তার কার সাথে বিয়ে হয়েছে জানো আম্মু? ছেলের প্রশ্নে আনিকা বেগম বিস্ময় চোখে তাকালো। তিনি কি করে জানবেন ওই মেয়ের কার সাথে বিয়ে হয়েছে? তিনি তো মেয়েটাকেই ছিলেন না। মা যে তার পানে প্রশ্নাত্মক চোখে তাকিয়ে আছে ঠিক বুঝলো পিয়ার্স। আকাশবাণী থেকে চক্ষু হটিয়ে মায়ের পানে নিবিষ্ট করল। মুখের হাসিটাকে আরো প্রসারিত করে নিজের মাকে থমকে দিতে বলে উঠল, সে তোমার বড় ছেলের বউ হয়ে এসেছে আম্মু। বড় ছেলের বউ মানে? তিনি তো রায়ানকে নিজের বড় ছেলে মানেন। তাহলে কি নিষাদ? আনিকা বেগমের আঁখি দুটি বড় আকার ধারণ করলো। অবাকের চরম সীমায় পৌঁছে গেলেন তিনি। এটা কেমন বিচার আলাদা? ওনার ভাবনার মাঝেই পুনরায় পিয়ার্সের স্বর ভেসে এলো, যে শ্যামাঙ্গিনী মানবীকে তোমার এক ছেলে জান প্রাণ এক করে দিয়ে চেয়েছিল, সেই মানবীকেই তোমার অন্য ছেলে না চেয়েই অর্জন করে নিল আম্মু। সবশেষে আমার ভালোবাসাটা হেরে গেল। বলেই অবাক হয়ে দাঁড়িয়ে থাকা নিজের জন্মধাত্রীকে নিজ বুকে আগলে নিল। হয়তো নিজের ঝাপসা চোখ দুটো মায়ের থেকে আড়াল করার প্রচেষ্টা চালালো। আনিকা বেগম কোনো বাক্য উচ্চারণ করতে সক্ষম হলো না। নিশ্চিপে নিজের দুহাত ছেলের পিঠে বুলিয়ে দিল, যেন ছোট এক টুকরো ভরসা দিল ছেলেকে। নিজেকে তিনি অসহায় বোধ করলেন। ছেলেকে অন্য উপায় সান্ত্বনা দিতে পারেন না। মায়ের অপারগতায় ঠোঁটের আগায় ঝুলে থাকা বিষণ্ণ হাসিটা আর একটু চড়া হলো, কিন্তু বাদামি রঙা চোখ দুটোতে বিষাদে পরিপূর্ণ রইল, যা হয়তো আনিকা বেগমের চক্ষু সম্মুখীন না হলেও মায়ের মন ঠিক বুঝে নিল। দুজনের কেউ আর কোনো কথা ওড়ানো না। নীরবতার চাদর যেন তাদের দুজনকে ঘিরে ধরল, আর এই নীরবতাই যেন তাদের একে অপরের সান্ত্বনার খোরাক হয়ে দাঁড়ালো। আজকের গল্পটি এই পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই আমাদের রাতুল ব্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।